2024 সালের জুলাইতে প্রকাশিত ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে পৃথিবীব্যাপী প্রতিদিন গড়ে 2200 সাইবার অ্যাটাক হয়। এসব অ্যাটাকের মধ্যে ফিশিং অ্যাটাক, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার এবং বিভিন্ন ট্যাকটিক্স অবলম্বন করা হয়। এবং এই গবেষণা থেকে আরেকটি তথ্য উঠে এসেছে, এই সমস্ত ব্রিচের পেছনে কখনো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, কখনো বা হ্যাকার, আবার কখনো ইন্টারনাল এমপ্লয়ীদের নেগলিজেন্সের কারণে হয়ে থাকে। পৃথিবীতে এই যখন সাইবার সিকিউরিটির অবস্থা, আমাদের আজকের আলোচনার বিষয় সাইবার সচেতনতা বাংলাদেশ প্রেক্ষিত। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিসকো কান্ট্রি লিড মোহাম্মদ আতিকুর রহমান। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ শুনছিলেন যে আমি কিছু পরিসংখ্যান তুলে ধরেছি অনুষ্ঠানের একবারই শুরুতে। আসলে সেই পরিসংখ্যানটা তুলে ধরার কারণ হচ্ছে যে সাইবার অ্যাটাকটা প্রতিনিয়ত কিভাবে বাড়ছে এই বিষয়টি গুরুত্বটা বোঝানোর জন্য। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে বিশ্ব এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিশেষ করে সাইবার সিকিউরিটির আসপেক্টটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। বিশ্বে যেভাবে সাইবার সিকিউরিটিটা বা সাইবার অ্যাটাকটা হচ্ছে, সেম বাংলাদেশেও হচ্ছে। কাজেই বাংলাদেশেও ভলনারেবল। বাংলাদেশে আমরা যদি বলি যে বাংলাদেশ ইন্টারনেট এরাটা শুরু হয়েছে 1996-এর দিকে, 96-এ, এবং 2000-এর দিকে গিয়ে হয়তো আমরা দেখব যে ইন্টারনেট অ্যাডাপশনটা অনেক বেড়েছে। এবং ইন্টারনেট অ্যাডাপশনটা যখন বেড়েছে তখন এই সাইবার থ্রেটটাও কিন্তু বাংলাদেশে বেড়েছে অনেক। এখন যদি আজকের পরিস্থিতি যদি বলি, আমি বলবো যে খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালোও না, মোটামুটি একটা স্টেজে আমরা আছি, বাট রিস্কের ভিতর আছি। কেন সাইবার ক্রাইম যদি বলি বা সাইবার অ্যাটাকার যারা আছে, তারা কিন্তু দিন দিন তারা তাদের শক্তি বাড়াচ্ছে, তাদের ক্যাপাবিলিটি বাড়াচ্ছে, মডার্ন টুল ইউজ করছে। কাজে সেই জায়গায় যদি আমরা অ্যাডাপ্ট করতে না পারি তাহলে আমাদের রিস্ক আরও বেড়ে যাবে। বাংলাদেশের যদি আমরা সাইবার অ্যাটাক দেখি, সবচেয়ে বড়টা আমরা বলবো 2016-এ যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন হাইস্ট যেটা হলো সেটা। দেন আরেকটা হলো 2018-এ একটা হয়েছে টেলিকম নেটওয়ার্কে। দেন 22-তে যেটা হলো সব গভর্নমেন্ট ওয়েব পেজগুলো হ্যাক হয়ে গেল। কাজে সেই থ্রেটটা আছে। এগুলো হলো গভর্নমেন্টের বড় লেভেলে। দেন ব্যাংকে কিছু হয়েছে। আর পার্সোনাল লেভেলে যেগুলো হয় সেগুলো তো আসে না আসলে, ব্যক্তি ক্ষেত্রে যেই অ্যাটাকগুলো হচ্ছে। কাজে সেই প্রেক্ষিতে আসলে বাংলাদেশ, আমি বলবো যে যতটা ডিজিটাল অ্যাডাপশানে যাচ্ছে, সেই সঙ্গে সাইবার ক্রাইমের যেই ঝুঁকিটা সেটাও বাড়ছে বাংলাদেশে। সেক্ষেত্রে আমরা দেখছি যে পৃথিবীব্যাপী প্রতিনিয়তই কিন্তু সাইবার অ্যাটাকের ধরনও যেমন পাল্টাচ্ছে এবং সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। তো আপনার বিশেষ করে আমরা গার্টনারকে উল্লেখ করি, তার কিছু পরিসংখ্যান আমরা দেখি, বা বিভিন্ন আরও অনেক রিসার্চ প্রতিষ্ঠান কিন্তু আছে। তো তাদের রিসার্চ বা গবেষণা অনুযায়ী যদি আমরা একটু জানতে চাই যে আসলে সাইবার যে সিকিউরিটির মার্কেটটা বা বাজার সম্পর্কে কোনো পরিসংখ্যান আছে কিনা। গ্লোবাল যদি আমরা সাইবার সিকিউরিটি মার্কেটটা বলি, সেটা অ্যাপ্রক্সিমেটলি $200 বিলিয়ন মার্কেট পুরোটা। বাংলাদেশের প্রেক্ষাপটে সেরকম কোনো ডেটা নাই, বাট সেটা ধরনের যে অ্যাপ্রক্সিমেটলি 150 থেকে 160 মিলিয়নের একটা বাজার বাংলাদেশে আছে সাইবার সিকিউরিটি ইনফরমেশন সিস্টেমের যে বাজারটা, সেটা হলো মার্কেটের ইয়ে। এবং সেটার উপর বেস করে আপনি যদি বলেন যে আপনার ওই হ্যাকারদের মার্কেট সাইজ, সেটা অবশ্য আমার জানা নেই যে ওই মার্কেট সাইজটা কত, বাট সেটা অনেক বড় একটা মার্কেট। এবং সেই জায়গাটিতেও আসলে প্রফেশনালিজম আছে, প্রফেশনালি আসলে তারা কাজগুলো করে। এবং তাদের মতো স্মার্ট হতে না পারলে ডেফিনেটলি আপনাকে আউটস্মার্ট করে তারা ঢুকে যাবে। কাজে সেটা একটা বড় মার্কেট। আমরা যদি বাংলাদেশে যদি দেখে অ্যাটাক যত হয়েছে, একটা রিসার্চ বলে যে ম্যাক্সিমাম আসে 21% আসে চায়না থেকে। এটা গ্লোবাল, খুব সব গ্লোবাল ডেটাই, এটা গ্লোবাল অ্যাটাকারদের। দেন আপনার রাশিয়া আছে, দেন আরও কিছু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আছে, তাদের সাইড থেকেই আসলে অ্যাটাকগুলো হয়। কাজেই সেটাও আসলে খুবই রিস্কি, খুবই বড় একটা নাম্বার কিন্তু বাংলাদেশ থেকে যায় গ্লোবালি। আচ্ছা, বুঝতে পারছি। তবে এই যে অ্যাটাকগুলো হচ্ছে, ট্যাকটিক্স ধরন সবকিছু পরিবর্তন হচ্ছে, এখন এই নিত্য নতুন অ্যাটাকের সাথে আবার যুক্ত হয়েছে এআই জেনারেটেড অ্যাটাক। প্রতিষ্ঠানের কিভাবে সচেতন হওয়া উচিত বা প্রতিষ্ঠানকে কিভাবে সাইবার রেজিলিয়েন্সের দিকে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রতিষ্ঠান তো প্রথমত ফার্স্ট যেটা করবে যে এমপ্লয়ি অ্যাওয়ারনেসটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেই জায়গাগুলোতে ফোকাস দিতে হবে। দেন আমাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে, ম্যাক্সিমাম আপনার
লিগেসি হার্ডওয়্যার আছে সেগুলোকে আসলে মডার্নাইজ করা খুবই দরকার। দেন সফটওয়্যার যেগুলো আছে সেগুলো যাতে লাইসেন্সড ইউজ করে। আর সিকিউরিটি ক্ষেত্রে আসলে বড় কিছু প্রতিষ্ঠান ছাড়া, আমি যদি বলি যে টেলকো প্লাস ব্যাংক, কিছু ব্যাংক ট্যাঙ্ক ছাড়া কেউ সেইভাবে ইনভেস্ট করতে চায় না। আপনার বোর্ড লেভেলের অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার আইটি হেড বা সিটিও যখন বোর্ড লেভেলে যায়, সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি জিনিসটা এমন, যখন অ্যাটাক না হওয়া পর্যন্ত কিন্তু তারা রিয়েলাইজ করে না যে এখানে ইনভেস্টটা করতে হবে। কাজে ওই অ্যাওয়ারনেসটা খুবই দরকার যে এই জায়গাটাতে ইনভেস্ট করতে হবে, প্রোটেকশনে যেতে হবে। প্রতিষ্ঠানগুলো ডেফিনেটলি সক থাকতে হবে। এখন খুব কম প্রতিষ্ঠানেরই আছে আসলে সিকিউরিটি অপারেশন সেন্টার, যেটা অডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিকিউরিটি অডিট, আমরা সাইবার সিকিউরিটি বলছি, বাট এটা কিন্তু ইনফরমেশন সিকিউরিটির আন্ডারেই পড়ে। এখন ইনফরমেশন সিকিউরিটিতে শুধু কিন্তু সাইবারটা আসবে না, আপনার ডেটা প্রোটেকশনে যেটা আছে বা ডেটা সিকিউরিটি যেটা আছে, ইভেন আপনার যে ডকুমেন্টটা যারা তৈরি করছে, বা আমাদের দেশেও এখন অনেকেই আছে যারা কম্পিউটারে পড়ার চেয়েতে সেটাকে প্রিন্ট আউট নিয়ে পড়তে অভ্যস্ত। তো সেই প্রিন্ট আউটটা নেওয়ার পর সেটা ডেস্কে রেখে দিচ্ছে কিনা, ওই লেভেল থেকে আসলে অডিটটা শুরু হওয়া উচিত। কাজে ওই অডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার। আর সিকিউরিটি ইনভেস্টমেন্টটা তো করতেই হবে। আপনার আধুনিক যত মনিটরিং সিস্টেম আপনি আছে, যেমনটি বলছিলেন যে আসলে বোর্ড লেভেলের সচেতনতা বাড়ানো, আমরাও দেখেছি অনেক ক্ষেত্রেই কাজের সূত্রে জানা হয়েছে যে যখন আইটি টিম বা সাইবার সিকিউরিটি টিম যখন কোনো একটা প্রকিউরমেন্টের জন্য আসলে পেপার রেডি করার পরে সাবমিট করে বোর্ড লেভেলে, তখন সেটা অনেকাংশে হয় বোঝানো কঠিন হয়ে ওঠে অথবা সামহাও সেটাকে রিজেক্ট করা হয়। এখন এই বোর্ড লেভেলের যেই আপনার গুরুত্বটা বোঝানোর জন্য আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? সেটা আসলে সরকারের সাইড থেকে আসতে হবে। বাংলাদেশ যদিও আপনার পলিসি আছে, কিছু পলিসি আছে আপনার, আপনি জানেন যে সার্ট আছে, প্লাস আইসিটি অ্যাক্টে আপনার সিকিউরিটি সাইবার ক্রাইম পানিশমেন্টের ক্লজটা আছে। আপনার 22তে অ্যাবাউট সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজিও ডেভেলপ করা হয়েছে। কাজে পলিসি থেকে যখন আপনার বাধ্য করা না হবে, এবং বাংলাদেশ ব্যাংকের কিছু গাইডেন্সও আছে সাইবার সিকিউরিটির উপর, সেই ইমপ্লিমেন্টেশনগুলো ভেরি ইম্পর্টেন্ট, যাতে যে রুলগুলো করছে বা যেই পলিসিগুলো আছে প্রতিষ্ঠানগুলো সেগুলো যাতে ফলো করে। সেটা যখন ইমপ্লিমেন্ট করবে তখন বোর্ড লেভেলে অ্যাওয়ারনেস হবে যে উইল হ্যাভ টু ডু ইট, আমাদের এটা করতে হবে এই সিকিউরিটির জন্য। সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং। আর অ্যাওয়ারনেস ডেফিনেটলি বাড়াতে হবে কাজে বোর্ড লেভেলে। বাট বোর্ড লেভেলকে আপনার ওই পলিসির ভিতরে না আনলে আসলে তাদের ওই আইটি হেড বলেন আর সিটিও বুঝালে হবে না, কেন তারা তো ওই ইম্প্যাক্টটা দেখছে না যে আগে এটা কী হবে, যে আচ্ছা ঠিক আছে অ্যাটাক হলে হবে, বাট এখন তো চলছে যেভাবে আমাদের কথাবার্তা হয় আর কি, যে তাহলে যেভাবে চলছে সেভাবে চলুক, যতক্ষণ না মানে আটকে যাচ্ছে ততক্ষণ আসলে কোনো। বাট যারা অ্যাটাক হয়েছে তারা সেই জিনিসটা বুঝে না যে এটা কোম্পানির জন্য কতটা ডিজাস্টার্স, কেননা তার নিজের রেপুটেশন না, কাস্টমার ডেটা যেগুলো থাকে সেটা আরেকটা এরিয়া যেখানে আমাদের খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, যে কাস্টমার ডেটা সিকিউরিটি, যেটা আপনার যদি দেশে বাইরে দেখেন, আমি যেই কোম্পানির কাস্টমার, আমি টেলকো বলি বা যে কোনো ব্যাংক বলি, আমার ডেটাটা যেটা ওদের কাছে আছে সেটা কিন্তু তাদের প্রোটেক্ট করা তাদের দায়িত্ব। বাংলাদেশে সেটা খুব একটা হয় না, কারণ আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে আপনার প্রচুর অ্যাড আসে, আপনি নিশ্চয়ই শেয়ার করেননি তাদের কাছে এই নাম্বারটা, সামহাউ দে গট ইট ফ্রম সামওয়্যার। কাজে এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট, যে জায়গাটাতে মনিটরিং করা উচিত। ওকে, সেক্ষেত্রে আপনার আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে যেহেতু অ্যাটাকের ট্যাকটিক্সটাও বাড়ছে এবং পরিমাণটাও বাড়ছে, এক্ষেত্রে প্রশ্নটা আরেকবার রিপিট করছি যে সাইবার রেজিলিয়েন্সি আমরা যে জিনিসটা বলছি, যে রোবাস্টনেস, সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান, সেটা টেলকো হতে পারে, এন্টারপ্রাইজ অর ব্যাংক, আসলে প্রিপারেশন কি কি ধাপে রাখতে পারে রেজিলিয়েন্সির জন্য? সেটা ডেফিনেটলি আপনার আধুনিক যেই টেকনোলজিগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ একটা হলো সাইবার অ্যাটাক, একটা হলো অ্যাটাকের পর আপনি যতই প্রোটেকশন নেন অ্যাটাক হতেই পারে, ঠিক আছে? যদি অ্যাটাক হওয়ার পর আপনার কত তাড়াতাড়ি আপনি রিকভার করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেসপন্স করা এবং আপনার ডেটাগুলোকে আবার রিকভার করা, কাজেই রেজিলিয়েন্ট হতে হবে সিস্টেমটা। কাজেই সেখানে আধুনিক যেই আপনার সলিউশনগুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর বাকি যেটা বললেন যাতে অ্যাটাক না হয় সেটার জন্য আপনার প্রোঅ্যাক্টিভ মেজার থাকবে। হ্যাঁ, আমি যেটা বললাম যে লিগেসি হার্ডওয়্যারগুলোকে আপডেট করতে হবে, আপনার সাইবার মনিটরিং যেই সিস্টেমগুলো আছে সেগুলো নিতে পারে, অবজারভেবিলিটি যেই সিস্টেমগুলো আছে সেগুলোকে অ্যাডাপ্ট করতে পারে, যাতে তাদের
কোনো ব্রিচ হচ্ছে কিনা সেগুলো দেয়া, এবং কোম্পানি পলিসিটা ভেরি ইম্পর্টেন্ট, যে সাইবার সিকিউরিটি পলিসিটা কি, অনেক কোম্পানি সেটা নাই, কাজে সেটাকে অ্যাডপ্ট করতে হবে যে আমাদের কোম্পানির সাইবার সিকিউরিটি পলিসি এটা, এবং এই এমপ্লয়ীদের এই জিনিসগুলো ফলো করতে হবে। অবশ্যই আপনার এই পলিসির সাথে কানেক্টেড ইনসিডেন্স রেসপন্স, এই বিষয়ে কি বলবেন? ইনসিডেন্ট রেসপন্স যেটা বললাম, আমি যেটা বললাম যে এই টিমগুলো নাই আসলে আমাদের কোম্পানিগুলোতে। দেখা যায় যে আপনার আইটি একটা টিম আছে, তারাই সব করছে, বাট বড় বড় কোম্পানি বা আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশে চান, এই সাইবার সিকিউরিটি টিমই আলাদা থাকে, যারা এই ইনসিডেন্ট রেসপন্স বলেন এই জিনিসগুলোর জন্য দায়িত্বে থাকে। অপারেশন সেন্টার, সকের কথা যেটা বলেছি, অনেক কোম্পানিতে যেটা নাই সেটা থাকতে হবে। সেইগুলো যদি থাকে প্রপারলি তাহলে অনেকটা প্রোটেক্ট করা যায়। আসলে নেই কেন আপনার কাছে কি মনে হয়? আমরা কি গুরুত্ব বুঝতে পারছি না এই কারণে নেই, নাকি অন্য কোনো কারণ দেখেন? এক তো গুরুত্ব বুঝতে পারছি না, আর দ্বিতীয়ত ইনভেস্ট করতে, কারণ আপনি যখন এরকম টিম করবেন আপনার ইনভেস্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্টটা হয়তো অনেক কোম্পানি করতে চায় না। এটাই মেন কারণ আসলে, এছাড়া আর কোনো কারণ নাই। আর আরেকটা যেটা, রিসোর্সের অভাবও আছে, আমি পুরোটা কোম্পানির দায় দিব না। সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি প্রফেশনাল বাংলাদেশে খুবই কম, সেইটা একটা কারণ। সেই জায়গাটাতেও আসলে আমাদের ফোকাস করতে হবে যাতে প্রফেশনাল উঠে আসে বাংলাদেশে। মনে হয় নেওয়া যেতে পারে যাতে আমাদের প্রফেশনালসটা উঠে আসে। প্রথম তো হলো যে যদি আমরা প্রফেশনাল ডেভেলপ করতে চাই, সেটা তো আপনার একেবারে ইউনিভার্সিটি লেভেল থেকে করতে হবে। আমরা যদি ইউনিভার্সিটি লেভেলে দেখে, মাত্র 2টা ইউনিভার্সিটি মনে হয় যতদূর আমি জানি যে সাইবার সিকিউরিটির উপর ব্যাচেলর ডিগ্রি দিয়ে থাকে। হ্যাঁ, 2টো ইউনিভার্সিটি দেয়। কাজে সেই জায়গাটাতে আরও বাড়াতে হবে যাতে সাইবার সিকিউরিটি এডুকেশনটা যাতে বাড়ে। শুধু এডুকেশন বাড়াতে, কোয়ালিটি এডুকেশন যাতে হয়, সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেইভাবে আসলে বাড়াতে হবে। আর কোম্পানি লেভেলে যারা আছে সেখানে তো ওদের আর করা যাবে না, তাদের ট্রেনিং ফ্যাসিলিটিসটা বাড়াতে হবে, ট্রেন আপ করতে হবে। এবং ইন্ডিভিজুয়াল যারা আছেন, যারা প্রফেশনাল আছে, তারাও নিজেদের ডেভেলপমেন্টের জন্য, কেন এখন তো আর আপনার ফর্মাল ট্রেনিং, ফর্মাল এডুকেশনও দরকার নেই, ট্রেনিং ইজ অ্যাভেলেবেল এভরিওয়্যার। আপনার অনলাইনে গেলে সেই ট্রেনিংগুলো করে তাদের স্কিল ডেভেলপ করতে পারে। কাজে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিসোর্সটা বাড়ানো, কাজে রিসোর্স না বাড়লে আপনার কারা কাজ করবে, কারা প্রোটেক্ট করবে। এক্স্যাক্টলি। এই জায়গাটাতে আরেকটা প্রশ্ন করতে চাই, অনেক সময় আমরা দেখি বা শুনি বা বলে থাকে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, কি বলবেন? সেটা ডেফিনেটলি করতে পারে, বাট বাংলাদেশে এই প্র্যাকটিসটা অনেকটা কম। গভর্নমেন্ট সাইডে তো নেই, প্রাইভেটেও আসলে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন যেটা, সেটা নিতে পারে। আপনার বাইরে যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে তাদের কাছে যদি রিচ আউট করে যে আমাদের হেল্প করো, ওই ক্ষেত্রে ডেফিনেটলি তারা হেল্প করবে। সেই কোলাবোরেশনটা অবশ্যই দরকার আছে। বাট সেক্ষেত্রে আমাদের দেশীয় ইউনিভার্সিটিগুলোর কারিকুলামে কোনো পরিবর্তন আনা প্রয়োজন বলে কিনা আপনি কি মনে করেন? কারিকুলামে পরিবর্তন আসলে সেইভাবে আমার মনে হয় না দরকার আছে, সেটা যারা এডুকেশন নিয়ে কাজ করে তারা ভালো বলতে পারবে। বাট আপনার কোর্স আলাদা রাখতে পারে, যেটা অন্যান্য দেশে থাকে, যে কারিকুলামের বাইরে এই কোর্সগুলোও তারা করতে পারে, সেটা রাখতে হবে। কারণ কারিকুলাম তো বেসিক কিছু জিনিস থাকে, সেটা তাদের শিখতেই হবে। বাট অ্যাডিশনাল কোর্স হিসাবে সাইবার সিকিউরিটি কোর্স ইন্ট্রোডিউস করতে পারে। দেন আপনার সেমিনার করতে পারে, বিভিন্ন সেমিনারের বা ট্রেনিংয়ের আয়োজন করতে পারে, যেখানে ইন্ডাস্ট্রি থেকে এসে, কেন এডুকেশনে যেটা হয় তারা তো থিওরিটিক্যাল নলেজটা, আর ইন্ডাস্ট্রি থেকে যদি একজন, কেন তারা আজকে কি হচ্ছে, আজকের টেকনোলজিটা কি হচ্ছে, সেটা শেয়ার করতে পারে স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে। কাজে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস আপনি গুরুত্বপূর্ণ মনে করেন কিনা, যে আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনিও বলছিলেন যে আপনার অ্যাওয়ারনেস আসলে প্রচুর দরকার, সেই অ্যাওয়ারনেসটা কোন লেভেলে হওয়া উচিত এবং রোবাস্ট হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, অ্যাওয়ারনেস আমরা যা কথা বলছি, আমরা কিন্তু ইন্ডাস্ট্রি বা কর্পোরেট লেভেল নিয়ে কথা বলছি, কোম্পানি। বাট সাইবার সিকিউরিটির একটা বড় থ্রেটে কিন্তু আছে আমাদের নর্মাল জনগণ যারা আছে। কারণ একটা বড় আপনার যদি ক্রেডিট কার্ড ব্রিচ বলেন, প্লাস আপনার মোবাইল ব্যাংকিংয়ের যেই, সেখানেও কিন্তু প্রচুর সাইবার ক্রাইম হচ্ছে। কাজেই অ্যাওয়ারনেসটা ওই লেভেল থেকেই আসলে শুরু করতে হবে, যে তার ডেটাগুলো কীভাবে প্রোটেকশন হবে, কতটুকু এন্ড ইউজার থেকে। এন্ড ইউজার শুধুমাত্র এন্ড ইউজার ওই কর্পোরেট লেভেলের এন্ড ইউজার না, মাস লেভেলের এন্ড ইউজার, যে তাদের পিনটা যে তার সিকিউর রাখতে হবে, কী পরিমাণ তথ্য আসলে তারা শেয়ার করবে, সেই অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে শুরু করা দরকার। আপনি কি বাংলাদেশে এই ধরনের অ্যাওয়ারনেস দেখছেন কিনা?
কিছুটা তো আপনার যেই মোবাইল ফোন কোম্পানিগুলো যদি বলি, ব্যাংক বলি, তারা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছে, বাট সেইটা আমার মনে হয় না যে এনাফ, আরও বেশি করতে হবে। সরকারের পক্ষ থেকেও আসলে করতে হবে অ্যাওয়ারনেসটা, সব লেভেল থেকেই অ্যাওয়ারনেসটা করতে হবে, এবং ইন্ডিভিজুয়াল যারা আছে তাদেরও অ্যাওয়ার হতে হবে। অনেক সময় আমরা জানি বাট আমরা সেটা প্র্যাকটিস করি না, সেটা আছে, সেই অ্যাওয়ারনেসটাও বাড়াতে হবে আসলে। পাবলিক অ্যাওয়ারনেস, বিশেষ করে আমরা যখন আমার এন্ড ইউজার যে ডিভাইসটি আছে, ডিভাইসটাও তো আসলে সিকিউর করতে হবে, এক্স্যাক্টলি। অ্যাটাকার কিন্তু সেখান দিয়েও ইন্ট্রুশনটা করতে পারে। সেক্ষেত্রে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের আসলে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? স্মার্টফোন ব্যবহারকারীদের প্রথমত আপনার যেই মেসেজ আসছে বা ইমেইল আসছে বা যেটা আসছে সেটা কেয়ারফুলি আসলে খুলতে হবে, কারণ ম্যালওয়্যারগুলো আসে কিন্তু ওখান থেকেই। কাজেই আননোন কোনো কিছু টাচই করা উচিত না। প্লাস ব্রাউজিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো কন্টেন্ট আসলে, যেমন একটা ভিডিও আসলো, আমরা কিন্তু র্যান্ডম সেগুলো ওপেন করি, সেখানে সতর্ক থাকা উচিত যে ট্রাস্টেড সোর্স থেকে যে কোনো কিছু সেটাই আমরা ওপেন করব। কেন এমনি তো আসলে ওই ম্যাজিক করে তো আসলে ওই ইয়েগুলো আসে না, এইগুলো টুলের মাধ্যমে আসে। কাজেই ওই অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে দেখা যায় যে পার্সোনাল অনেক ডেটা আপনার মোবাইলে রাখে, সেটা খুব কমন প্র্যাকটিস, পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যাংকের ডিটেলস অনেক কিছুই মোবাইলের ভেতর রাখে। সেটা আসলে না রাখাটাই উচিত, কারণ আপনার মোবাইলটা যখন হ্যাক হয়ে যাবে তখন কিন্তু ওই ডেটাগুলো সবাই নিয়ে যাবে। কাজে এই বেসিক কিছু জিনিস আসলে অ্যাওয়্যার থাকা উচিত। আচ্ছা, আরেকটা বিষয়, স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন ধরনের সভা সেমিনারগুলোতে দেখি যে আইটি পিপলদেরকে নিয়ে সভা সেমিনার করা হচ্ছে, তাদেরকে জানানো হচ্ছে, নলেজ শেয়ারিং করা হচ্ছে। বাট আপনি এটা মনে করেন কিনা যে আসলে একটা প্রতিষ্ঠানে শুধু আইটি পিপল না, যারা নন আইটি পার্সন আছে তাদেরকেও অ্যাওয়ার করা উচিত বা তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা উচিত? অবশ্যই নন আইটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আইটিতে যারা আছে তারা তো জানি কী কী থ্রেট হতে পারে, কী না হতে পারে, বা নন আইটি যারা আছে তাদেরকেই অ্যাওয়ারনেস করা উচিত। এবং আমি যেটা বললাম যে অডিট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডেস্ক অডিট যেটা হয়, যে ডেস্কে আপনার ইনফরমেশন কিছু রেখে আছে কিনা, প্লাস অন্যান্য অডিট যেগুলো আইটি অডিট যেটা আছে, সাইবার সিকিউরিটি অডিট যেগুলো আছে, সেগুলো রেগুলারলি আসলে রান করা উচিত। পলিসি থাকবে এবং সেই পলিসি ভায়োলেট হচ্ছে কিনা সেইটা আসলে দেখা উচিত। কারণ এই যুগে এসে, এই ডিজিটাল যুগে এসে আই ডোন্ট নো ইজ নট অ্যাকসেপ্টেবল। অনেকে বলবো যে আই ডোন্ট নো, আমি জানতাম না যে এটা হয়, সেটা কোম্পানির একেবারে জিরো টলারেন্সে রাখা উচিত। কাজে এমপ্লয়ির জানতে হবে যে তার ইনফরমেশনটা কীভাবে সিকিউর করতে হবে, কতটুকু শেয়ার করা যাবে, কতটুকু করা যাবে না। এবং জেনারেটিভ এআই, জেএনএআই আসার পর কিন্তু এটা আরও বেড়েছে, কেন অনেকে কোম্পানির দেখা যায় রিপোর্ট তৈরি করার জন্য কোম্পানির ডেটাগুলো কিন্তু আপনার চ্যাট জিপিটি দিয়ে রিপোর্ট নিচ্ছে, সেটা কিন্তু ডেটা ব্রিচ হচ্ছে। ওই চ্যাট জিপিটি কিন্তু ওই ডাটাগুলো নিয়ে নিচ্ছে। কাজেই সেটাও আর কি, অনেক কোম্পানি এখন কিন্তু চ্যাট জিপিটি ইউজের উপর ট্রেনিং দিচ্ছে, যে কতটুকু আপনি কোম্পানির ডাটা সেখানে দিতে পারবেন, কতটুকু পারবেন না। কাজে সেই অ্যাওয়ারনেসগুলো খুবই দরকার, এবং সেটা কিন্তু আইটি পিপল না, সেটা নর্মাল যারা ইউজার আছে তাদের মাঝে এই অ্যাওয়ারনেসটা করতে হবে। ইন জেনারেল সে তো স্ট্রং হয় ওভাবেই, ডাটা নিয়ে সে স্ট্রং হচ্ছে। কাজে ডাটা আপনি যেটাই দেবেন সেটাই কিন্তু সে নিয়ে নেবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু পলিসির দিকে আসতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়েও কাজ হয়েছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরে পরিবর্তিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, সবকিছু মোটামুটি একটা ফরমেশনে আমরা আছি। তারপরেও আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যদি জানতে চাই, আপনি কি মনে হয়? ইমপ্লিমেন্টেশন ডেফিনেটলি খুব একটা ভালো না। প্লাস এই অ্যাক্টগুলো রিভিউ করা দরকার, এগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি রিভিউ করতে হবে যে কতটুকু চেঞ্জ করা দরকার সেই জিনিসগুলো। আর ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে প্লাস টিম যেটা আছে, সেই টিমের ক্ষেত্রেও আসলে ল তো আসলে বাংলাদেশে সবই আছে, যেটা অন্যান্য ক্ষেত্রে যেই প্রবলেমগুলো আছে সাইবার সিকিউরিটি ক্ষেত্রে ডেফিনেটলি সেম প্রবলেম, ইমপ্লিমেন্টেশনের মনিটরিংয়ের সেই অভাবটা আছে, সেটা করতে হবে আসলে। সেটা করলে ডেফিনেটলি অন্যান্য অর্গান, যদি গভর্নমেন্ট পলিসি লেভেল থেকে যদি ওই ইমপ্লিমেন্টেশনের উপর জোর দেওয়া হয়, তখন আরও কোম্পানি যারা আছে তাদের তো এটা মানতে হবে, তারা বাধ্য হবে এটা মানতে। প্লাস আমি যেটা বললাম যে আপনিও আমরা শেয়ার করছিলাম যে ইন্ডাস্ট্রিকে ইনক্লুড করতে হবে। আসলে ইন্ডাস্ট্রিকে ইনক্লুড না করলে শুধুমাত্র ব্যুরোক্রেটদের দিয়ে আসলে এই পলিসি প্লাস এই জিনিসগুলো রান করা যাবে না। কাজেই এখানে আপনার ইয়াং যারা আছে তাদের ইনক্লুড করতে হবে, যারা নলেজেবল, যাদের
লেটেস্ট টেকনোলজি নিয়ে আইডিয়াটা আছে, যারা এই কাজগুলো করছে আসলে ডে টু ডে, তাদের যদি ইনক্লুড করা হয় ডেফিনেটলি আমরা ভালো দিকে যেতে পারবো। আরেকটা বিষয় জানতে চাই, যদি আমরা কান্ট্রি পার্সপেক্টিভে যাই বা যদি কান্ট্রির স্বার্থ রক্ষার্থে যদি বলি, তাহলে আসলে আমাদের বাংলাদেশে একটা ইথিক্যাল হ্যাকিং পুল বা হ্যাকার পুল থাকা উচিত কিনা আপনি কি বলেন? অবশ্যই থাকা উচিত। আমি যেটা বললাম যে কোম্পানিগুলোর অডিটের পরে যেই যেই স্টেপগুলো আছে তার মধ্যে একটা বড় স্টেপ আছে আপনার ভিএপিটি যেটাকে বলি আর কি, যে এথিক্যাল হ্যাকার, হ্যাঁ পেনিট্রেশন টেস্টিং, যেটা এথিক্যাল হ্যাকারদের দিয়ে যেটা করা হচ্ছে। কাজেই এথিক্যাল হ্যাকার একটা পুল থাকতেই পারে এবং তাদের দিয়েই আসলে করানো উচিত যে তুমি আমার সিকিউরিটির ব্রিচ করো, এবং তারা যদি ব্রিচ করতে পারে তাহলে তো বুঝতে পারবে লুফহোলগুলো কোথায় আছে, সেখানে অ্যাকশন নিতে পারবে। সেটা তো কোম্পানি তো আর সেটা অ্যাফোর্ড করতে পারবে না, গভর্নমেন্ট লেভেলে আসলে ওই পুলটাকে রাখতে পারে। ফর্মালি যে রাখতে হবে সেরকমও না, একটা ইয়ে টাইপের করে সেখানে তাদের পার্টিসিপেশনের ব্যবস্থা করে দিতে পারে। সেই গ্রুপটা তো স্ট্রং আসলে থেকে লোকার, কেন কয়েকবারই তো অ্যাটাক হলো আমাদের। আমরা অনেক ধরনের অ্যাটাক দেখেছি এবং অ্যাটাক প্রতিরোধের অনেক সিনারি বাংলাদেশ থেকে বিশেষ করে দেখেছি। এক্স্যাক্টলি। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান, সেটা হতে পারে টেলকো, ব্যাংক বা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান, আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় যে আসলে আমরা এখন কোন কোন জায়গাগুলোতে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা আছে, যেগুলোকে আমরা আমলে নিয়ে কাজ করতে পারি? আপনি যে তিনটা প্রতিষ্ঠান বললেন সেই তিন সেগমেন্টেই আসলে সবচেয়ে অ্যাডভান্স আমাদের এখানে। আমি যদি বলি সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বলি বা অ্যাডপশন বলি, এরাই আসলে করছে ফার্স্ট টেকার। টেলকোগুলো হয়তো খুবই রোবাস্ট সিস্টেম, বিকজ তারা মাল্টিন্যাশনালের অংশ, তাদের করতেই হবে। দেন অনেক ব্যাংক আছে যাদের স্টক আছে, তারা সব পলিসি লেভেলে পলিসি আছে, পুরো জিনিসগুলোই তারা করছে। কিছু ব্যাংক হয়তো করছে না বা কিছু ইনস্টিটিউট করছে না, বাট এটা হচ্ছে। কাজে সেই যেই বেসিক জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি সব ব্যাংক বলি বা টেলকো বলি তারা ইমপ্লিমেন্ট করেছে অলরেডি। আর বাকি যেগুলো আছে সেই জিনিসগুলো আসলে তাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এবং সেই ক্ষেত্রে যেটা বললাম যে আপনার বোর্ড লেভেলের যে অ্যাওয়ারনেসটা, সেটা বাড়াতে হবে। কেন প্রতিটা ব্যাংক বলি, প্রতিটা ইনস্টিটিউটের যদি আমি বলি আইটি টিম, তারা কিন্তু দে আর অ্যাওয়ার যে কী টেকনোলজি আসছে, কি তাদের করতে হবে, সেটা তারা কিন্তু জানে। সে আটকে যায় ওই লেভেলে গিয়ে। কাজে সেই অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়। সেইখানে যদি তারা অ্যাওয়ার হয় এবং তারা যদি বাধ্য হয়, যেটা সেন্ট্রাল ব্যাংক বলি বা রেগুলেটরি অথরিটিগুলো যেগুলো আছে, তারা যদি ওই কান্ট্রি পলিসি যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করতে যদি বাধ্য করে, তখন আরও আমরা দেখব যে আরও হচ্ছে। এখানে একটা বাজেটের ইস্যু আছে, কি বলবেন? হ্যাঁ, বাজেট যদি বলি, বাজেট কিন্তু দ্যাট ইজ ম্যান্ডেটরি থিং। এটা কেন, এটা শুধুমাত্র তাদের জন্য রিস্কি না, আপনার তাদের ইউজার যারা আছে, কাস্টমার যারা আছে, তাদের ডেটা রিস্কে থাকে। কাজেই বাজেট অ্যালোকেট করতেই হবে। কেন অন্যান্য জায়গায় তো বাজেট অ্যালোকেট হচ্ছে, এবং বাংলাদেশের এই যে সেগমেন্টগুলো বলছেন, এই সেগমেন্টের প্রতিটা ইনস্টিটিউটই প্রফিটেবল, আমি বলবো না যে তাদের ইয়েতে। কাজেই বাজেট দে ক্যান অ্যালোকেট। কাজে এটা তো ম্যান্ডেটরি, বিজনেস রান করতে গেলে এটা করতেই হবে। কাজে সেখানে বাজেট দিতেই হবে এবং প্রায়োরিটি সেক্টর হিসেবেই দিতে হবে আসলে। ওকে, আমরা সেই বিষয়টি আসলে যারা পলিসি মেকার তাদের নজরে আনতে চাই, এবং যারা প্রকিউরমেন্ট প্রসেসিং এর সাথে আছেন, বিশেষ করে সাইবার সিকিউরিটিতে একটু গ্রোয়িং থিংস এবং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে এবং প্রতিষ্ঠানকে রক্ষা করতে অবশ্যই আমাদের প্রযুক্তি দরকার, ম্যান পাওয়ারও দরকার, এবং সেটা দক্ষ অবশ্যই ম্যান পাওয়ার দরকার। সো সেক্ষেত্রে অবশ্যই বাজেট অ্যালোকেশনের বিষয়টা, হ্যাঁ, সেটা কিন্তু তাদের জন্যই দরকার। ইটস নট লাইক দ্যাট অন্য কারো উপকার হবে। কেন তাদের, যেটা আপনি বললেন যে তাদের প্রতিষ্ঠানের সিকিউরিটির জন্য, তাদের প্রতিষ্ঠানের রেপুটেশনের জন্য। কেননা আপনার ব্রিচটা কিন্তু যে কোনো একদিন হবে, ওটা কেউ জানে না। এবং একবার যখন হবে, যখন কাস্টমার ডাটা তার সিস্টেম বসে যাবে, তাদের কাস্টমাররা যখন জানবে যে তাদের ডাটা সিকিউর না, তখন যেই ক্ষতিটা হবে সেটা কিন্তু। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আছি, আপনার কাছে জানতে চাই বিশেষ করে বাংলাদেশের সিকিউরিটি ইন্ডাস্ট্রি নিয়ে যদি আপনার কাছে জানতে চাই, যে যারা বাংলাদেশের সিকিউরিটি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, যেমনটি আপনি বলছেন দক্ষ জনবলের দরকার, সচেতনতা দরকার, এর সাথে বাজেট দরকার, তো সম্মিলিত প্রয়াস বা সবাই মিলে তো আমরা একটা ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে কি বলতে চান? না, ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাংলাদেশে যারা সিকিউরিটি প্রফেশনাল আছে, ইন্ডাস্ট্রি আছে, ফার্স্ট এবং ফরমোস্ট হলো যে
আপনার লার্নিংটা কন্টিনিউ করতে হবে। কেন সিকিউরিটি যেটা বললেন যে প্রতিদিন চেঞ্জ হচ্ছে, কাজে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেলফ ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে নিজেকে ডেভেলপ করা যারা এই প্রফেশনে আছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর কর্পোরেট সেগমেন্টে যারা আছে বা যারা প্রতিষ্ঠানগুলো আছে তারা তো তাদের মতো কাজ করবেই, এবং প্রতিষ্ঠানকে আমি বলবো যে আপনার সিকিউরিটি প্রফেশনাল যারা আছে তাদের ডেভেলপমেন্টের জন্য যাতে একটু ইনভেস্ট করে। কেননা আমাদের বাংলাদেশে দেখা যায় যে প্রতিষ্ঠানগুলো এমপ্লয়ি ডেভেলপমেন্টে খুব একটা ইনভেস্ট করতে চায় না, বাট সেটা কিন্তু অ্যাট দ্য এন্ড সেই প্রতিষ্ঠানেরই উপকারে আসবে। কাজে সেটাই আমি আমাদের লাস্ট স্টেটমেন্ট থাকবে। ওকে, আতিক ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আজকে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা বৈশ্বিক পার্সপেক্টিভে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি, সমস্যার সম্ভাবনা এবং চ্যালেঞ্জ, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আমরা তুলে এনেছি। এই চ্যালেঞ্জগুলো আসলে প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য এবং বিষয়গুলো যদি মিটিগেট করা যায় তাহলে আমাদের নিরাপদ হবে সাইবার জগৎ। দর্শক, এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো এপিসোডে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।